অরবিট ও অরবিটাল। এইটাকে আসলে বলা হচ্ছে শক্তি স্তর। হ্যাঁ, প্রধান যে শক্তি স্তর সেটাই আসলে অরবিট, আর অরবিটালটা হচ্ছে উপশক্তি স্তর। অরবিট বা শক্তি স্তর বলতে আমরা কাকে বুঝবো? নিলস বোরের মতবাদ অনুসারে পরমাণুতে ইলেকট্রনগুলো কেন্দ্রের চারিদিকে যে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, সেই বৃত্তাকার কক্ষপথগুলোকেই আমরা আসলে অরবিট বা শক্তি স্তর বলে থাকি। অরবিটাল তাহলে কাকে বলে বা উপশক্তি স্তর কাকে বলে? অরবিট বা শক্তি স্তরের যে সকল স্থানে ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক, মানে ইলেকট্রন পাওয়া যাবে যেই জায়গাটাতে বেশি, সেই জায়গাটাকে আসলে বলা হচ্ছে অরবিটাল বা উপশক্তি স্তর বলা হচ্ছে। তো পরমাণুর মধ্যে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, ধরো এই যে একটা পরমাণু, এর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রটার চারিদিকে তো বিভিন্ন ধরনের বৃত্তাকার কক্ষপথ রয়েছে। তো ইলেকট্রনগুলো এই কক্ষপথ দিয়ে যদি অনাবর্ত ঘুরতে থাকে, তাহলে এটা আসলে ইলেকট্রনকে দেখা যায় না, ইলেকট্রনের একটা ছায়া বা মেঘের মতো দেখা যাবে। তোমরা যদি খুব দ্রুত বেগে ঘূর্ণায়মান একটা ফ্যানের দিকে লক্ষ্য করো, তো ফ্যানটার ডানাগুলো স্পষ্ট দেখা যায় না, একটা ধোঁয়ার মতো দেখা যায় বা একটা মেঘের মতো দেখা যায়। তো অনুরূপভাবে ইলেকট্রনের এরকম মেঘ দেখা যায়। তো মেঘগুলো আবার যখন এই যে জায়গায় মেঘ দেখা যাচ্ছে, এই জায়গাটাকে কিন্তু শক্তি স্তর বলা হচ্ছে। হ্যাঁ, এটা হলো অরবিট। অরবিট। তো এই মেঘের যে জায়গাটা আছে, এই মেঘগুলো আবার সব জায়গায় সমান নাই। যেমন এইখানে একটা বড় মেঘ দেখা যাচ্ছে, মেঘের ঘনত্ব বেশি। এই দিকগুলোতে হয়তো পাতলা আমরা দেখতেছি, এখানে একটু মেঘের ঘনত্ব বেশি। এরকম যে জায়গাটাতে মেঘের ঘনত্ব বেশি আমরা দেখব, সেই জায়গাগুলোকে বলা হচ্ছে অরবিটাল। এগুলো হচ্ছে অরবিটাল। এগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এদের প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হয়। এই এন এর মান যদি 1 হয়, তাহলে প্রথম শক্তি স্তর, প্রথম অরবিট বা প্রথম শক্তি স্তর। এটাকে আবার কে দ্বারাও প্রকাশ করা হয়। এন এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর বা এল, এন এর মান 3 হলে তৃতীয় শক্তি স্তর বা এম, ইত্যাদি এইভাবে আসলে এগুলো প্রকাশ করা হয়। অপরদিকে এই উপশক্তি স্তরগুলোকে, হ্যাঁ, এদেরকে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা। তাহলে এদেরকে উপশক্তি স্তরগুলোকে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা ছোট হাতের এল দ্বারা প্রকাশ করি, এই এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর আবার মান ভেদে বিভিন্ন উপশক্তি স্তরকে বোঝায়। এল এর মান যদি হয় 0, তাহলে আমরা এস অরবিটাল বা উপশক্তি স্তরকে বুঝি। এল এর মান 1 হলে পি অরবিটাল, 2 হলে ডি অরবিটাল, আর 3 হলে, এল এর মান 3 হলে এফ অরবিটালকে বোঝায়। এছাড়াও যদি অনেকের তোমাদের প্রশ্ন হতে পারে, এল এর মান 4 হলে, 5 হলে, 6 হলে কি হবে? এগুলো হলে কিন্তু বাস্তবে স্বাভাবিক অবস্থায় পরমাণুতে ওই ধরনের অরবিটালের অস্তিত্ব নাই, তবে সেগুলো উত্তেজিত অবস্থায় বা যৌগ গঠন করার সময়, অর্থাৎ এক্সাইটেড স্টেটে ওই ধরনের অরবিটালের অস্তিত্ব রয়েছে, কিন্তু গ্রাউন্ড স্টেট বা স্বাভাবিক অবস্থায় এদের ওই ধরনের অরবিটালের অস্তিত্ব নেই। অরবিটের আকৃতি আর অরবিটালের আকৃতিটা কেমন হবে? অরবিট যেগুলো আছে, এদের আমরা আকৃতি যদি দেখি, এগুলো আসলে দেখতে বৃত্তাকার, আকৃতি বৃত্তাকার, এই যে এই টাইপের শক্তি স্তরগুলো বৃত্তাকার হিসেবে ধরা হয়। আর এদের আকৃতি বিভিন্ন ধরনের, আকৃতি হচ্ছে বিভিন্ন ধরনের। যেমন আমরা যদি চিন্তা করি যে এস অরবিটালটা একরকম গোলাকার, পি অরবিটাল গুলো ডাম্বেল আকৃতির, ডি অরবিটাল গুলো ডাবল ডাম্বেল আকৃতি, এরকম বিভিন্ন সিস্টেমের হয়ে থাকে। অরবিট গুলোর মধ্যে যদি আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতা চিন্তা করি, যে অরবিটে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে, তাহলে এই অরবিটের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সংখ্যক সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে, সর্বোচ্চ সংখ্যক 2n²। এই n এর মানটা আছে শক্তি স্তর যদি 1 নাম্বার হয়, হ্যাঁ, n 1 হলে 2 × 1², মানে 2টি। প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি,
এভাবে তৃতীয় যদি শক্তি স্তর হয় 18টি, চতুর্থ শক্তি স্তরে 32টা। এইভাবে আমরা ইলেকট্রন, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার কথা আমরা বলতে পারবো এই অরবিটাল গুলোতে। তাহলে আমরা পাচ্ছি অরবিটাল গুলোতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে এই যে ইলেকট্রন ধারণ ক্ষমতা ক্ষমতা হচ্ছে 12 প্লাস 1। এই কি হলো 12 প্লাস 1, এই এত সংখ্যক। তো আমরা যদি এস অরবিটালের কথা চিন্তা করি, এস অরবিটাল এর জন্য কি হচ্ছে, এল এর মান হচ্ছে 0। তাহলে আমরা এখানে যদি বসাই 0, তাহলে 0 এটার সাথে এটা গুণ করলে 2টি। যদি পি অরবিটাল হয় তাহলে এল এর মান হচ্ছে 1, তাহলে এখানে যদি 1 বসাই 6টি। যদি আমরা ডি অরবিটালের কথা চিন্তা করি, এল এর মান 2, তাহলে 2 2 4 5 2 10, এখানে 10টি। এফ অরবিটালে 14টি। অর্থাৎ এইভাবে আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারি। জিম্যান ইফেক্ট। তাহলে পারমাণবিক বর্ণালী রেখাকে যদি আমরা চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে চালনা করি, তাহলে এই বর্ণালী রেখাগুলো আরো কিছু সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়। এই ঘটনাটাকে বলা হচ্ছে জিম্যান প্রভাব বা জিম্যান ইফেক্ট। তো এই জিনিসটাকে তোমরা যদি লক্ষ্য করো, এই একটা এস অরবিটাল থেকে, তাহলে এস থেকে যদি ইলেকট্রন স্থানান্তরিত হয়, তার জন্য যদি এরকম একটা বর্ণালী রেখা পাই, পি থেকে, পি এর শক্তি বেশি, যেগুলো আমি এনার্জি লেভেল দেখাচ্ছি, এনার্জি পি থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এরকম পাচ্ছি। ডি থেকে আমরা যেটা পাচ্ছি এরকম পাচ্ছি। এফ থেকে আমরা যেটা পাচ্ছি সেটা ধরো এরকম, আমরা এগুলো বর্ণালী রেখা পাচ্ছি। এগুলো হচ্ছে বর্ণালী রেখা। তো এখন এই রেখাগুলোকে আমরা চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে পাঠাচ্ছি, চৌম্বক ক্ষেত্র। তো এখানে আমাদের যদি চৌম্বক ক্ষেত্র থাকে, দেখো চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে আলোগুলো যাচ্ছে, যাওয়ার সময় দেখা যাচ্ছে এস অরবিটালটার কোনো প্রকার পার্থক্য পরিলক্ষিত হয়নি। এই দেখো এইখানে কিন্তু আমি এটা টান দিলাম, এস অরবিটালে মানে এস এর জন্য যে রেখাটা পাওয়া যায় সেটার কোনো পার্থক্য পরিলক্ষিত হয়নি। অর্থাৎ শক্তির কোনো, এই যে দেখো ই যে শক্তির কোনো তারতম্য পরিলক্ষিত হয়নি। এটা পি থেকে যেটা গেছে সেইটার শক্তির তারতম্য পরিলক্ষিত হয়েছে। এই যে পিটা নিচ দিয়ে গেছে, উপর দিয়ে গেছে, আর একটার পার্থক্য হয়নি। অর্থাৎ যে আগে যে লেভেলে একটা ছিল, তাহলে 3 ভাগে ভাগ হয়ে গেল। আগে যে লেভেলে ছিল ওই লেভেলে একটা আছে, তার মানে ওর শক্তির পার্থক্য হয়নি, এই জন্য এটা 0। এই জিনিসটা নেমে গেছে, তাহলে এর শক্তির পার্থক্য হয়েছে এই 1। এটা উপরে গেছে, এই জন্য এটা +1। ডি থেকে যেটা পাওয়া গেল সেটার ক্ষেত্রে 5টা রেখা পাওয়া যাচ্ছে। এই ধরো এই একটা, উপরে এরকম একটা, তাহলে ডি থেকে আমরা যেটা রেখা পাচ্ছি সেটার 5টা পাচ্ছি। এই 5টা রেখার মধ্যে যেটা ছিল পরিবর্তন হয়নি, এটা 0। যেটা নিচে আসছে সেটা -1, আরো একদম নিচে আসছে -2, কমে গেছে শক্তি। আর যেগুলো উপরের দিকে গেছে এটা +1, আর এক ধাপ উপরে গেছে +2। তো এরকম 5টা পেলাম। এফ অরবিটালের জন্য আমরা এইরকম ধরনের কিন্তু বর্ণালী রেখাগুলো পেয়েছি। এর জন্য আমরা পাবো 7টা। এই 7টা। তো যেটা পরিবর্তন হয়নি সেটা 0, -1, -2, -3। এটা বেশি হয়ে গেছে একটা। -2, -3, এটা +1, +2, +3, এই যে আমরা এগুলো পেয়েছি। তো এখন তোমরা চিন্তা করে দেখো যে তাহলে ওই বর্ণালী রেখাগুলোকে চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে নিয়ে যাওয়ার সময় বিজ্ঞানীরা লক্ষ্য করলো যে এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হচ্ছে। অর্থাৎ কোনোটা ভাগ হচ্ছে না, কোনোটা 3 ভাগ, কোনোটা 5 ভাগ, কোনোটা 7 ভাগ, এবং এদের যে চৌম্বক ক্ষেত্রের এনার্জি লেভেল কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, এর উপর ভিত্তি করে এদেরকে এই যে 0, -1, +1 এরকম নাম্বারিং করছে। তো এখন এই থেকে একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে আমরা যে রশি আমরা পেঁচাই, 3-4টা রশি যদি আমরা পেঁচাই, হ্যাঁ, একসাথে যে গরু বাঁধা যে দড়িগুলো আছে সেগুলো যদি কোনো একটা শক্তিশালী কোনো একটা ক্ষেত্রের মধ্যে পড়ে, দড়ি বাঁধা, এই গরু বাঁধা যে দড়িটা, সেটাতে মনে করো 3 প্রকার যদি চিকন চিকন রশি পেঁচানো থাকে, আর ওইটাকে যদি খুব জোরে টানা হয় আর মাঝখানে কেউ যদি কেটে দেয়, মানে কোনো একটা শক্তির প্রভাবে পড়ছে, কেটে দিলে ওইটা খুলে গিয়ে
দুই টুকরা হওয়ার পর কয়টা করে খণ্ড বের হবে দড়ির? মাথাটা 3টা টুকরা বের হবে কিনা? এই যে ধরো, হ্যাঁ, এই যে দড়ি এখানে কয়টা আছে, এইটা বাদ, এই জিনিসটা আমি বাদ দিলাম। এখানে 3টা, এটা আমি দড়ি, এই যে রশিটা আমি এরকম পেঁচিয়ে গরু বাঁধার দড়ি তৈরি করলাম। এই যে দেখো এইটা, এর ভিতরে কয়টা আছে? 3টা আছে না? দেখছো, এই যে 3টা দেখা যায়। এইটা হচ্ছে গরু বাঁধা দড়ি। এখন এটা টান দিয়ে ধরছি, দুইটা ছেলেকে দুই পাশে টানতে বললাম, মাঝখান দিয়ে কেটে দিলাম। এটা কেটে দিলে 3টা মাথা বের হবে কিনা বলো তো? কেটে যদি দেই দড়িটার 3টা মাথা বের হবে। তো ওই যে 3টা মাথা বের হলো, তার মানে হচ্ছে এই যে এস এর যে বর্ণালীটা আছে ওর ভিতরে যদি সূক্ষ্ম সূক্ষ্ম পেঁচানো দড়ির মতো যদি আরো কোনো রেখা থাকতো, বা এর যদি ভিতরে অরবিটাল মানে আরো ছোট ছোট অরবিটাল থাকতো, তাহলে কিন্তু 3 আইটেমের রেখা এর ভিতরে পেঁচানো থাকতো। তো যেহেতু এটার মধ্যে কোনো কিছুই নাই, তাহলে এস অরবিটালের সংখ্যা একটাই। পি অরবিটালের ভিতরে 3টা পি অরবিটাল আছে বলেই তার ওই দড়িটা এখানে পেঁচানো আছে। যখন এটা শক্তির প্রভাবে অর্থাৎ ক্ষেত্রের প্রভাবে পড়তেছে, 3টা 3 ভাগ হয়ে যাচ্ছে, এই জন্য এর 3টা হচ্ছে। ডি এর ভিতরে, হ্যাঁ, এরা 5 ভাই আছে, 5 ভাই থেকে 5 প্রকার রশ্মি বের হয়ে গেছে, অর্থাৎ এই যে বর্ণালী রেখা এখানে পেঁচানো অবস্থায় আছে। যখন এই ক্ষেত্রের প্রভাবে যাচ্ছে, 5টা আলাদা আলাদা ভাগ হয়ে যাচ্ছে। এফ এর 7 ভাই আলাদা আলাদা ভাগ হয়ে যাচ্ছে। কি ঠিক আছে? তাহলে এই যে চৌম্বক ক্ষেত্রে জিমেন প্রভাবের দ্বারা যে পরীক্ষাটা করা হয়েছে, এই পরীক্ষাটা থেকে ওরা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে এস এর ভিতরে আর কোনো ভাই বা অংশীদার নাই, ও একাই। ই এর মধ্যে ভাই বা অংশীদার আছে বলে ওরা আলাদা আলাদা বিকিরণ ঘটাতে পারে। এর মধ্যে আছে, এর মধ্যে আছে, তাহলে কার কতগুলো ভাই আছে এগুলো খুঁজে পাওয়া গেল। এই এস অরবিটাল এই একটাই, পি অরবিটালের জন্য 3টা পি অরবিটাল। এই কম নিচের থেকে আমরা যাই, যে কোনো একটাকে একটা ধরলেই হলো, পি এক্স, পি ওয়াই, পি জেড। অনুরূপভাবে ডি অরবিটাল গুলো কয়টা? 5টা। এই যে এখানে ডি, এই নিচ থেকে ধরবা কম শক্তি থেকে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এইভাবে আমরা ধরবো। তো কম শক্তির হিসাবে আসলে ধরা হয় এই যে এইগুলোকে ধরা হয়, আর এগুলো একটু বেশি শক্তি ধরা হয়। এইখানে কিন্তু এফ অরবিটাল আছে 60টি, এদের নাম ধাম আমাদের দরকার নেই, 60টি। তো আমাদের তাহলে এস অরবিটাল 1টি, পি অরবিটাল 3টি, ডি অরবিটাল 5টি, আর এফ অরবিটাল 60টি যে রয়েছে, সেটা আমরা এখান থেকে কিন্তু ক্লিয়ার হলাম। অরবিটাল গুলো বৃত্তাকার, কোনো কোনো বইয়ে কেউ বলে আবার বর্তুলাকার। এদের দিক বিন্যাস নেই নেই তো এর যদি আমরা ছবি আঁকি, তাহলে খুবই সহজ একটা ছবি, এই হলো এস অরবিটাল। দিক বিন্যাস নেই বলে যে আমরা দিক দেখাতে পারবো না তা না। আমরা যদি এরকম করে দেখাই দিক বিন্যাস, একটাকে এক্স অক্ষ ধরি, একটাকে ওয়াই অক্ষ, আর একটাকে যদি জেড অক্ষ ধরি, তাহলে দেখো এক্স ওয়াই জেড চতুর্দিকে এটা সমানভাবে বিস্তৃত রয়েছে। অর্থাৎ এই এস অরবিটালটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর সব দিকে সমানভাবে বিস্তৃত। যদি তোমরা একটা আলু নিয়ে এই পাশ দিয়ে একটা কাঠি দাও, এই পাশ দিয়ে একটা কাঠি দাও, উপর দিয়ে একটা কাঠি দাও, তাহলে কাঠির চতুর্দিকে আলুটা বিস্তৃত আছে। যদি আলুটা কার্ডিনাল আলুর মতো লম্বাটে হতো, তাহলে কোন একটা অক্ষ বরাবর বেশি থাকতো, তখন ওই অক্ষ বরাবর বুঝতে পারতাম আমরা যে ওই আলুটা ওই অক্ষ বরাবর বিন্যস্ত। কিন্তু বাস্তবে এস অরবিটাল বা গোল আলু যদি হয় বা মার্বেল টাইপের হয়, তাহলে কিন্তু এটা কোনো অক্ষ বরাবর বিস্তৃত থাকবে না, সব দিকে সমানভাবে বিস্তৃত থাকবে। তাই এটাকে বলা যায় যে এটা নির্দিষ্ট কোনো অক্ষ বরাবর বিন্যস্ত নেই, এটা ওই যে দিক বিন্যাসও নেই, এই জন্য বলা হচ্ছে। এখন কথা হলো যে পরমাণুর মধ্যে এস অরবিটালটা আমরা কিভাবে চিহ্নিত করব, খুবই জটিল একটা বিষয়। তো যদি 1s অরবিটাল হয়, তাহলে এর চেহারা যদি আমরা এরকম পাই, 2s যদি অরবিটালটা হয় এর চেহারা হবে এরকম, যদি 3s অরবিটালটা হয় তাহলে এর চেহারা এরকম হবে। এখন এই অরবিটাল গুলোকে যদি আমি বসাতে যাই এক জায়গায়, তাহলে আমরা পাবো 1s, এই ছোট্ট, এটা পাবো 2s, এটা পাবো 3s, এই হলো 1s, এই হলো 2s, এই হলো 3s। এখন তোমাদের প্রশ্ন হতে পারে একটা অরবিটালের ভিতরে আরেকটা, আরেকটার ভিতরে আরেকটা, আরেকটার ভিতরে আরেকটা কেমন করে হলো? অবাস্তব একটা কার্যকলাপ। তো এস অরবিটাল পি 1s 2s আর 3s যে অরবিটাল গুলো রয়েছে,
সেই অরবিটাল গুলো কেউ আসলে এরকম গোল যে মার্বেলের মতো ধরাছোঁয়ার মতো জিনিস এটা না। ইলেকট্রন দেখে নাই কেউ, অরবিটাল শুধুমাত্র ইলেকট্রন গুলো নড়াচড়ার জায়গাটা এখানে বেশি মেঘ, সেটাই আসলে অরবিটাল। এখন একটা ইলেকট্রনকে যখন আমরা কাটবো তখন এই প্রথম যে কক্ষপথ সেটাতে আমরা 1s অরবিটালের মেঘ দেখব। তারপরে 2s যে অরবিটাল সেটা 2 নম্বর কক্ষপথে আমরা দেখব, মেঘটা আমরা এইখানে দেখবো। 3s টার পরের মেঘটা আমরা দেখব। এই জন্য তাকে এইভাবে আসলে চিহ্নিত করা হয়ে থাকে। বিভিন্ন কক্ষপথে তার মেঘগুলো বিভিন্নভাবে বিস্তৃত থাকে। এখন আমরা যদি বলি যে আমরা যদি কোনো এক জায়গায় যাত্রা শুরু করি, ধরে নিলাম যে আমার বাড়ি এটার মাঝখানে, ওইখান থেকে আমি এখন যাব এস অরবিটাল, আমি প্রথমে পাচ্ছি 1s অরবিটালের মেঘ, তারপর মাঝখানে একটা ফাঁকা জায়গা পাবো, তারপরে আমি যাব 2s অরবিটালের দিকে, তারপরে আবার ফাঁকা জায়গা, তারপরে যাব 3s অরবিটালের দিকে। এই যাওয়ার পথে যে ফাঁকা জায়গাগুলো পাবো এগুলোকে বলা হচ্ছে শূন্য স্থান, ফাঁকা জায়গা, এইগুলোকে বলা হচ্ছে নোড, এনওডি। তাহলে আমরা যদি 3s পর্যন্ত যাই তাহলে কয়টা ফাঁকা স্থান পাবো আমরা? হ্যাঁ, এনওডি, নোড। নোড মানে হচ্ছে শূন্য স্থান আর কি, হ্যাঁ, শূন্য স্থানকে বোঝাচ্ছে। তো শুধু নোড যেটা, এটাকে আমরা বলি অ্যাঙ্গুলার নোড বা কৌণিক নোড, কৌণিক নোড বা অ্যাঙ্গুলার নোড এটাকে বলা হয়। তাহলে আমাদের তো প্রথম যে মেঘটা চোখে পড়বে সেটা হচ্ছে 1s, এটা তো আমাদের শুরু। তো এখন এস এর মেঘ দেখতে গেলে 2s যাওয়ার পথে একটা ফাঁকা জায়গা পাবো, 3s যাওয়ার পথে আরেকটা ফাঁকা জায়গা পাবো। তাহলে আমরা এই যে নোড কাকে বলতেছে, এই যে এই জায়গাগুলো। 3s যাওয়ার পথে তাহলে কয়টা ফাঁকা স্থান পাচ্ছি? 2টা। এই জন্য 3s অরবিটালের নোড 2টা। যদি 1s অরবিটালের নোডের কথা বলা হয় তাহলে 1s অরবিটালের নোড একটা, কিন্তু না, 1s অরবিটালের নোড নাই, ওইটা তো শুরু, ওর নোড নেই। 2s অরবিটালে গেলে একটা ফাঁকা জায়গা পাবো, তাহলে কয়টা নোড? এক। 4s অরবিটালে যদি যাই তাহলে কয়টা নোড পাবো? 3টা পাবো। তো এই নোড, অ্যাঙ্গুলার নোড বা কৌণিক নোড নির্ণয়ের, অ্যাঙ্গুলার নোড এই জিনিসটা আমাদের নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম, n মাইনাস এল মাইনাস ওয়ান। এটা হলো নোড নির্ণয়ের সূত্র, n মাইনাস এল মাইনাস ওয়ান। এখন তোমরা যে বললা যে 4s এর জন্য n এর মান হবে 4, l এর মান হবে 0, তো আমরা এই যে এই সূত্রটাতে যদি ব্যবহার করি, অতএব নোড সমান হবে এই যে এটা বসাবো 4 মাইনাস 0 মাইনাস 1, 3টা সূত্র কি মিলে যায়? তো এইভাবে আমরা নোডের সংখ্যা যে কোনো অরবিটালের জন্য বের করতে পারবো। পি অরবিটাল, এই পি অরবিটাল কিন্তু 3টি, হ্যাঁ 3টি থাকে। ওই যে আমরা ওখানে যে দেখলাম 3টি, সেই 3টা পি অরবিটাল। এই 3টার নাম হচ্ছে পিএক্স, পিওয়াই আর পিজেড। এই অরবিটাল গুলো কিন্তু বৃত্তাকারও না, বর্তুলাকারও না, এগুলো হচ্ছে ডাম্বেল আকৃতির, ডাম্বেল আকৃতির। এখন তোমাদের প্রশ্ন হতে পারে ডাম্বেলটা কি জিনিস? ডাম্বেলটা হচ্ছে এরকম ধরনের জিনিস, যুদ্ধক্ষেত্রে দেখবা যে গজার মতো একটা নিয়ে আছে, এরকম একটা জিনিস, এই মাথায় একটা, এই মাথায় একটা লাগানো আছে, এইখানে কেউ নিয়ে এরকম ঘুরতেছে। অথবা তোমরা এই যে কটকটি বেচার লোকগুলোর কাছে ডুগডুগি বাজায় না, হ্যাঁ, মাঝখানে ধরছে, ওই দুই পাশে মনে করো বাঁচতেছে, এই টাইপের জিনিসটা। এইখানে কিন্তু ফাঁকা জায়গা থাকবে একটা। এই টাইপের জিনিসগুলো আসলে ডাম্বেল, অর্থাৎ দুই পাশে 2টা লোব থাকে, ফোলানো স্থান থাকে 2টা ডাম্বেল। এর দিক বিন্যাস নেই না, এর দিক বিন্যাস কিন্তু আছে। এই যে যেটা পিএক্স সেটা এক্স অক্ষ বরাবর, যেটা পিওয়াই সেটা ওয়াই অক্ষ বরাবর, আর যেটা পিজেড সেটা জেড অক্ষ বরাবর রয়েছে। প্রকৃতপক্ষে আমরা যদি এদের চিন্তা ভাবনা করি, আসলে এরা এরকম ধরনের, এই যে এরকম ধরনের কিছুটা, এই ধরনের গঠন বিশিষ্ট, কিন্তু আমরা পাইকারি হারে লেখার সময় এরকম করে লিখি আমরা, এটা হচ্ছে পাইকারি লেখা। তো আমরা এদেরকে যদি আমরা চিত্রটা দেখাতে চাই, অর্থাৎ এই ছবিটা যদি আমরা পি অরবিটালের ছবিটা আমরা যদি দেখতে চাই, তাহলে পি অরবিটালের যে ছবিটা পাবো সেটা একটু ভিন্ন ধরনের হবে। অক্ষ কিন্তু এদের যেহেতু দিক বিন্যাস আছে, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে।
তো শুরুতে আমাদের যে কাজটা হবে, প্রতিটা ক্ষেত্রে তোমরা এইভাবে একটা ছবি আঁকবা। একটা যেটাকে তোমরা এক্স ধরবা সেটাকে এক্স এ ধরবে, এইটা হলো ধরো এক্স, এটা ধরলা ওয়াই, এটা ধরলা জেড, মানে এইভাবে আছে এটা, এই জিনিসটা। তো যদি এইভাবে চিন্তা করো তাহলে যেটা এক্স অক্ষ বরাবর থাকবে ডাম্বেলটা, এই যে ধরো এক্স অক্ষ বরাবর ডাম্বেল আছে এই এই ধরনের, তাহলে এটা মিশাই দিতে হবে মাঝখানে অংশটা, তাহলে এইটাকে আমরা বলবো পি এক্স। অনুরূপভাবে একই রকম আমাদের ছবি কিন্তু আঁকতে হবে এক্স ওয়াই আর জেড। যদি ওয়াই অক্ষ বরাবর কোনো একটা পি অরবিটালের ডাম্বেল গুলো থাকে, মানে লোব গুলো থাকে, তাহলে এটাকে আমরা বলবো পি ওয়াই। অনুরূপভাবে এটা তো জেড আমাদের ছিল এক্স ওয়াই জেড, যদি আমরা এই জিনিসটাকে জেড অক্ষ বরাবর প্রকাশ করি তাহলে এটার নাম হবে পি জেড। এইভাবে আমরা অক্ষগুলো বসাবো। অক্ষের সিকোয়েন্সটা একই, এক্স অক্ষ যে পাশ দিয়ে দেবো সব সময় এক্স অক্ষ ওই পাশ দিয়ে দেবো ওই পি এর ক্ষেত্রে, ওয়াই অক্ষ ওয়াই অক্ষ, জেড অক্ষ এটাকে দেখাচ্ছি জেড। এইভাবে দেখালে এগুলো 3 ডাইমেনশনাল চিত্রের মতো একটু হলেও বোঝা যায়। তো এইটা গেল আমাদের পি অরবিটালের চিত্র। যদি চাই তাহলে এভাবেই দিতে হবে। তাহলে ডি অরবিটাল কিন্তু 5টি, ডি এক্স ওয়াই, তারপরে হলো ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা ছিল ডি জেড স্কোয়ার। এই টোটাল 5টা অরবিটাল। এই 5টা অরবিটাল, এদের প্রতিটা অরবিটালের চেহারায় প্রায় একটা ব্যতিক্রম, ডাবল ডাম্বেল আকৃতি, হ্যাঁ ডাবল ডাম্বেল আকৃতির, এদেরও দিক বিন্যাস রয়েছে। এখন ডাম্বেল তো এটা একটা ডাম্বেল, এরকম যদি 2টা ডাম্বেল হয় তাহলে এটাকে বলা হচ্ছে ডাবল ডাম্বেল, অর্থাৎ একটা অরবিটালের মধ্যে এই টাইপের ডাম্বেল 2টা করে আছে। তো ডি অরবিটালের চিত্রটা আমরা কিভাবে দেখাবো সেটা একটু চিন্তা ভাবনা করি। 5টা ডি অরবিটালের মধ্যে এগুলো হচ্ছে নিরক্ষীয়, হ্যাঁ এই ডি অরবিটাল 3টা হচ্ছে নিরক্ষীয়, নিরক্ষীয়, আর এই অরবিটাল গুলো অক্ষীয়। নিরক্ষীয় মানে হচ্ছে এক্স ওয়াই জেড এগুলোর অক্ষের উপর দিয়ে লোবগুলো থাকে না, এই জন্য এদেরকে নিরক্ষীয় বলা হচ্ছে, অক্ষের উপর থাকে না এরা। আর অক্ষীয় মানে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষের উপরে থাকে, জেড অক্ষের উপরে থাকে, যেটা উপরে থাকে সেটাকে বলা হচ্ছে অক্ষীয়। তো ডি অরবিটালের ছবি আমরা আঁকার জন্য আমাদের একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা করে এই ছবিটা আঁকতে হবে। তো আমরা যে 5টা আঁকবো, 5টার জন্য একই রকম 5টা ডিজাইনের আমরা অক্ষ বসিয়ে নেব। আগে 5টা ডিজাইনের অক্ষ আমরা বসিয়ে নেব। প্রথম আমি ধরে নিলাম যে এই টাইপের, অনেকে এরকম চিন্তা করতে পারো এই, আর এই যে এই ধরনের, দেখো আমার মনে হয় এটা সবাই আঁকতে পারবা, খুবই সহজ, এরকম এরকম এরকম। তো যদি এগুলোকে আমি ধরে নিলাম এটা এক্স অক্ষ, এইভাবে কিন্তু ধরা আছে, আর এই পাশে যেটা আছে অর্থাৎ এই যে এরকম টাইপের জিনিসটাকে আমরা বোঝাচ্ছি এরকম, এই যে এই ধরনের, এই এটা ছবি আঁকতে গিয়ে এই টাইপের হচ্ছে, এই যে এটা এক্স, এটা ওয়াই, এইটা ধরলাম জেড, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা আমরা ধরলাম জেড অক্ষ। তো একই ডিজাইনের কিন্তু আমাদের 5টা এঁকে নিতে হবে। সবগুলো আমি একই ডিজাইনে রেখে দিয়েছি, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, 5টা অক্ষ আমি এঁকে ফেলছি। তো অক্ষগুলো এই যে এরকম একদিকে তীর চিহ্ন দিতে হয়, সবগুলো দিতে পারলে ভালো। তো প্রথম কথা ছিল যে আমাদের যে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এই যে 3টা অরবিটাল এগুলো নিরক্ষীয়, অক্ষের উপর দিয়ে কিন্তু থাকে না। তাহলে অক্ষের উপর দিয়ে যেহেতু থাকে না, তাহলে এক্স ওয়াই যেটা এক্স আর ওয়াই অক্ষের মাঝখান দিয়ে কিন্তু থাকে, এক্স আর ওয়াই অক্ষের মাঝামাঝি দিয়ে থাকে। তো আমি যদি মনে করি যে এইটা তো আছেই, এই অক্ষটা কিন্তু এরকম আছে আর এরা পড়ে আছে এরকম, এই যে এক্স আর ওয়াই, তাহলে এই এক্স ওয়াই এর এই পাশ দিয়ে একটা আছে, এই পাশ দিয়ে একটা আছে, লোবগুলো এই পাশ দিয়ে বিছানো আছে, এই পাশ দিয়ে বিছানো আছে, আর এটা এরকম আছে। তাহলে এইটার সাথে কোনো সম্পর্ক নাই জেডটার সাথে। তাহলে আমরা লিখতে পারি এই যে এই দিক দিয়ে একটা, চোখ বন্ধ করে আমরা একটা লোব দিয়ে দিলাম, আর একটা আমরা এই পাশ দিয়ে দিয়ে দেব এই।
এখন এইটা আঁকার সময় আমরা যে চিন্তা করব যে এইটা তো এরকম ছিল, এইটা এই পাশে দেখছেন তো, এইটা আমাদের উপর পাশে আছে, এটা উপর পাশে, ওইটা ওই পাশে, এই জন্য এর উপর দিয়ে এটা দেয়া যাবে। কিন্তু তোমরা 3 ডাইমেনশনাল চিন্তা ভাবনা করবা যে এটা তো এরকম ছিল, এই দেখো এটা এরকম ছিল, তাহলে এই দিক দিয়ে এটা তো সমস্যা নাই, এইটা যখন আঁকতেছি তখন এই লোকটা এই পাশে আসতেছে আর ওইটা ভিতর পাশে পড়ে যাচ্ছে, তাই এইটার উপর দিয়ে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা বলবো, যেহেতু এক্স আর ওয়াই এর মাঝামাঝি দিয়ে, এটাকে আমরা বলবো ডি এক্স ওয়াই। এবার দেখো ওয়াই আর জেড, যেটা হবে ওয়াই আর জেড, সেটাকে আমরা যদি চিন্তা করি ওয়াই আর জেড, কিন্তু এখানে কিন্তু এক্স অক্ষটা বাতিল, ওয়াই আর জেড, এই যে মনে করো যে এই অক্ষটা মনে করো নাই, ওয়াই আর জেড, ওয়াই আর জেড কিন্তু এই অবস্থায় আছে, এই দিক দিয়ে একটা আছে, এই দিক দিয়ে একটা আছে, দেখো এই দিক দিয়ে, তাহলে এই দিক দিয়ে আমরা একটা দিব, আর একটা আছে কিন্তু এই দিক দিয়ে, তাহলে এই দিক দিয়ে আমরা প্রথম একটা দিয়ে দিলাম। আমি কিন্তু একটা অক্ষর মিশাইছি তোমাদের বোঝানোর জন্য, এই ধরো, কিন্তু এই অক্ষরটা তো আছে, তো এই অক্ষরটা যেহেতু এইটা সামনের দিকে আছে, ওইটা পিছনে পড়ে যাচ্ছে, এই জন্য আমরা এটাকে এইভাবে দিতে পারি। আঁকাটা আমাদের জন্য একটু কষ্টকর, 3 ডাইমেনশনাল, যারা আর্টিস্ট তাদের জন্য সুবিধা। তাহলে এটা হচ্ছে ডি ওয়াই জেড, ডি ওয়াই জেড। দেখে হয়তো মনে হবে যে এক্স অক্ষের উপর দিয়ে আছে, আসলে এক্স অক্ষটা টাচ করেনি, মূলত এক্স অক্ষটা পিছনে গেছে। অথবা আমাদের যদি এরকম হয় তাহলে কেমন হয়, এই যে এক্স অক্ষটা উপর দিয়ে আছে, হ্যাঁ এইটাই ভালো হবে, এটা উপরে ওইটা ভিতর পাশে পড়ে গেছে। এবার হচ্ছে ডি জেড আর এক্স, এই যে জেড আর এক্স অক্ষের উপরে থাকবে এটা, এই যে এই অক্ষটা মনে মনে চিন্তা করলাম নাই, তাহলে এই জায়গা দিয়ে একটা আসবে, আর একটা এই জায়গা দিয়ে আসবে, এই জায়গা দিয়ে। আর যে ওয়াই অক্ষটা আছে, সেই ওয়াই অক্ষটা কিন্তু আমাদের ওই ভিতর পাশে পড়ে গেছে, আর এটা আমাদের বাইরের পাশে পড়ে গেছে, বাঁকা হয়ে গেছে, এটা হলো ওয়াই অক্ষ। অনুরূপভাবে আমাদের এইটা খুবই সহজ, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এগুলো এক্স আর ওয়াই অক্ষের উপর দিয়ে পড়বে, এই দিক দিয়ে একটা পড়বে ডাইরেক্ট উপর দিয়ে, এই দিক দিয়ে একটা পড়বে ডাইরেক্ট উপর দিয়ে, তো উপর দিয়ে পড়লে আর এই মাঝখানে এটা রাখা ভালো দেখাবে না, এই ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ডি জেড স্কোয়ার বলে একটা আছে, সেটা কিন্তু ডি জেড স্কোয়ার, এটা একেবারে ঠিক জেড অক্ষের উপর দিয়ে পড়বে, এই জেড অক্ষের। তো সবগুলো অরবিটালে দুইটা করে আমরা ডাম্বেল দেখতে পাচ্ছি, কিন্তু এই অরবিটালটাতে দুইটা ডাম্বেল নাই। তো মনে করা হচ্ছে যে ওর একটা ডাম্বেল বিলুপ্ত হয়ে গেছে, শনির বলয় যেমন ছিল, ঘুরতে ঘুরতেও বিলুপ্ত হয়ে গেছে। এই জন্য এইখানে আমরা বিলুপ্তির মতো এরকম একটা গোল চিহ্ন দেব, মানে এইখানে কিন্তু ইলেকট্রন মেঘ ঘোরে, ওইটা অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু ভুল হবে। তাহলে ডি অরবিটালের, না, ডি জেড স্কয়ারের একটাই ডাম্বেল, কিন্তু আরেকটা ডাম্বেল ছিল, সেটা ক্ষয় হতে হতে এই যে মাঝখানে একটু ঘুরতেছে, এই টাইপের দিতে হবে।